ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবি এসএলএসটির সংস্কৃত সিলেবাস ওয়াইজ মক টেস্ট। আজকে আমরা দেখে নেব মক টেস্ট নাম্বার 21। তোমরা সকলে যারা ক্লাসটা করছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন দেখবে এবং চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার। আমাদের কাছে টোটাল 120টা সেটের একটা মক টেস্ট রেডি আছে। তোমরা যারা বাই করতে চাও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর মাত্র একটা মাসই বাকি তোমাদের পরীক্ষার জন্যে। এই সময় নিজেকে যতটা প্রিপেয়ার হবে পরীক্ষার হলে গিয়ে তোমার ততটাই স্কোরিং তুমি করতে পারবে। চলো প্রথম প্রশ্ন দেখে নিই যে বর্তমানে অথর্ববেদের প্রাপ্ত শাখার সূক্ত সংখ্যা। কতগুলি সূক্ত আমরা অথর্ববেদের মধ্যে পাই? অপশান দিচ্ছে 20, 731, 1028, 1017। কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে তোমরা শিগগিরই কমেন্ট বক্সে অ্যান্সার করো যে বর্তমানে অথর্ববেদের প্রাপ্ত শাখার সূক্ত সংখ্যা কতগুলি। তোমরা পারবে, এগুলো সকলেই তোমরা পড়েছো, অ্যান্সার করো। তাহলে নর্মালি এখানে অ্যান্সার কি হবে? 731টি শাখা হচ্ছে অথর্ববেদে। তাহলে অথর্ববেদে টোটাল আমরা কি পাই? 20টা কাণ্ড পাই, 38টি প্রপাঠক পাই, 90টি অনুবাদ পাই, 731টি সূক্ত পাই, আর অ্যাপ্রক্স 6000 আমরা মন্ত্র পাই। চলো পরের প্রশ্ন। ঋগ্বেদের কোন বিভাগটি প্রাচীনতর? মন্ত্র, অষ্টক, মণ্ডল না ছন্দ? ঋগ্বেদের কোন বিভাগটি প্রাচীনতর? মন্ত্র বিভাগ, অষ্টক বিভাগ, মণ্ডল বিভাগ না ছন্দ বিভাগ? চলো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে সব থেকে প্রাচীন যদি আমরা বলি তাহলে হবে অষ্টক বিভাগ। তাহলে ঋগ্বেদকে আমরা মোটামুটি জানি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অষ্টক বিভাগ, একটা হচ্ছে মণ্ডল বিভাগ। ঠিক আছে, এর মতো প্রাচীন হচ্ছে অষ্টক, আর পরে সাকল্য মুনি রচনা করেছিল মণ্ডল বিভাগ বলে আমরা জানি। এরপরে আসো পরের প্রশ্ন। শতপথ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? কৌথুম সংহিতা, শৌনক সংহিতা, তৈত্তিরীয় সংহিতা, বাজসনেয়ী সংহিতা। শতপথ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? শতপথ ব্রাহ্মণ। এখানে অ্যান্সার হবে বাজসনেয়ী সংহিতা। দেখো বাজসনেয়ী সংহিতা কার অপর নাম? বাজসনেয়ী সংহিতা হচ্ছে শুক্ল যজুর্বেদের অপর নাম হচ্ছে বাজসনেয়ী সংহিতা। তাহলে বাজসনেয়ী সংহিতা এখানে সঠিক অ্যান্সার। এই শতপথ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? বাজসনেয়ী সংহিতার অন্তর্গত। নেক্সট পরের প্রশ্নে আসো। আর্ষমণ্ডলের ঋষি নন। আর্ষমণ্ডলের ঋষি নন। ঠিক আছে, অপশান দিচ্ছে বশিষ্ঠ, অত্রি, রামদেব, বিশ্বামিত্র। আর্ষমণ্ডল। ঋগ্বেদের আমরা দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত ঋষি কারা সেটা জানতে হবে। এখানে জানতে গেলে এটা পুরোপুরি ঋগ্বেদের উপরে প্রশ্ন যে আর্ষমণ্ডলের ঋষি নন কে। দেখো টোটাল আমরা ঋষিদের নাম কি কি পাচ্ছি? গ্রীষ্মমত, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, 4 জন, ভরদ্বাজ, বশিষ্ঠ, কর্ণ। এই টোটাল 5টা, টোটাল 7টা হচ্ছে আমাদের। এখানে রামদেব অপশানে কি পাচ্ছিলাম? বামদেব ছিল, এখানে করে দিয়েছে রামদেব, রামদেব নন। নেক্সট আসো ঋগ্বেদের উপনিষদ নয় ঐতিরেয়, সাংখ্যায়ন, কৌশিতকী, তৈত্তিরীয়। ঋগ্বেদের উপনিষদ নয়। এখানে তোমরা সকলেই জানো মোটামুটি অ্যান্সার, এটা হবে
তৈতিরীয়, কারণ ঐতিরেয় ব্রাহ্মণ ঋগ্বেদের। কৌশিতকী ঋগ্বেদের। যা কৌশিতকী তার অপর নাম কি? সাংখ্যায়ন। পরে নারদ রাম কাহিনী শুনিয়েছিল বাল্মীকিকে, ব্রহ্মাকে, রত্নাকরকে, চ্যাবনকে। নারদ তার রাম কাহিনী কাকে শুনিয়েছিল? নারদের রাম কাহিনী এখানে অ্যান্সার কি হবে? যে নারদ বাল্মীকিকে রাম কাহিনী শোনায়। তাহলে নারদ রাম কাহিনী কাকে শুনিয়েছিল? বাল্মীকিকে। যে দস্যু রত্নাকর ছিল তাকে শুনিয়েছিল। কিসের জন্য শুনিয়েছিল? যে সে যাতে রামায়ণ রচনায় প্রবৃত্ত হয়। এটাই তো এখানকার মূল বিষয়। পরবর্তীকালে সেই কাহিনীর উপরে রামায়ণ রচিত হয়। এরপরের প্রশ্ন, পুরাণের পঞ্চলক্ষণ বর্ণিত হয়েছে কোন পুরাণে? লিঙ্গ, স্কন্দ, মৎস্য না বামন? পুরাণের পঞ্চলক্ষণ বর্ণিত হয়েছে। এখানে অ্যান্সার কি হবে? মৎস্য পুরাণে পঞ্চলক্ষণ বর্ণিত হয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন। জানকী হরণম কে রচনা করেন? অপশান দিচ্ছে ক্ষেমেন্দ্র, কুমারগুপ্ত, ভর্তৃহরি, কুমার দাস। জানকী হরণম কে রচনা করেন? ক্ষেমেন্দ্র, কুমারগুপ্ত, ভর্তৃহরি আর কুমার দাস। এই জানকী হরণম হচ্ছে একটি রামায়ণ আশ্রিত মহাকাব্য, ঠিক আছে? রামায়ণ আশ্রিত মহাকাব্য হচ্ছে জানকী হরণম। কার লেখা এটা? এটি হচ্ছে কুমার দাসের রচনা। জানকী হরণম কার লেখা? কুমার দাসের রচনা। এটি রামায়ণ আশ্রিত একটি রচনা। নেক্সট আসো, সংস্কৃত নাট্য সাহিত্যে নায়িকা বর্জিত একটি নাটক কি? সংস্কৃত নাট্য সাহিত্যে নায়িকা বর্জিত একটি নাটক। মুদ্রা রাক্ষস, বালভারত, পাণ্ডব চরিত কোনটি নয়। নায়িকা বর্জিত একটি নাটক কি কি হবে সংস্কৃত নাট্য সাহিত্যে? দেখো এখানে অ্যান্সার কি হবে? নায়িকা বর্জিত একটি নাটক হয়ে যাবে মুদ্রা রাক্ষস, ঠিক আছে? নায়িকা বর্জিত নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস যে রচনা, এখানে মূল গল্পের মধ্যে যদি আমরা দেখি বা মূল নাটকের মধ্যে যে চন্দন দাসের স্ত্রীর কথা আছে, সেই চন্দন দাসের স্ত্রীকে কুটুম্বিনী, কিন্তু সে তো নায়িকা নেই, সে তো নায়িকা নয়, ঠিক আছে? সেই জন্য কুটুম্বিনীর উল্লেখ থাকলেও চন্দন দাসের যে স্ত্রী, তাও এখানে সঠিক অ্যান্সার হবে না, মুদ্রা রাক্ষসই অ্যান্সার হবে। ঠিক আছে, কার লেখা মুদ্রা রাক্ষস? বিশাখ দত্ত। পরের প্রশ্নে আসো, প্রবোধ চন্দ্রোদয়ের রচয়িতা কে? প্রবোধ চন্দ্রোদয়ের রচয়িতা কে? বলছে কৃষ্ণ মিশ্র, দামোদর মিশ্র, জগন্নাথ মিশ্র, কেশব মিশ্র। প্রমোদ চন্দ্রোদয়ের রচয়িতা কে? কি হবে এখানে অ্যান্সার? প্রবোধ চন্দ্রোদয় একটি রূপকধর্মী নাটক, কিন্তু প্রবোধ চন্দ্রোদয়, ঠিক আছে? প্রবোধ চন্দ্রোদয় হচ্ছে একটি রূপকধর্মী নাটক। রচয়িতাকে তাহলে? এই রচয়িতা হচ্ছেন কৃষ্ণ মিশ্র। নেক্সট আসো পরের প্রশ্ন, মন্ত্রোপনিষদ কার রচনা? মন্ত্রোপনিষদ কার রচনা? মন্ত্রোপনিষদ কার নাম? ঈশোপনিষদ, ছান্দোগ্যোপনিষদ, কেনোপনিষদ, তৈতিরী উপনিষদ। মন্ত্রোপনিষদ কার নাম? ঈশোপনিষদ, ছান্দোগ্যোপনিষদ, কেনোপনিষদ, তৈতিরী উপনিষদ। দেখো আমরা যখন ঈশোপনিষদের অপর নামে যাব, তখন ঈশোপনিষদের অপর নামের মধ্যে মন্ত্রোপনিষদ নাম পাবো। আর কি কি পাবো? সংহিতোপনিষদ, ঈশাবাস্যোপনিষদ, বাজসনেয়ী সংহিতোপনিষদ, এরকম টোটাল 4টে আমরা ঈশোপনিষদের নামান্তর পাই। ওকে, নেক্সট পরের প্রশ্নে আসো, বড্ডকহা, বড্ডকহা কার রচনা? অপশান দিচ্ছে কি ক্ষেমেন্দ্র, গুণাঢ্য, বুদ্ধস্বামী, কোনটি না? বড্ডকহা কার রচনা?
কে রচনা করেছেন বর্ধমান? এটি একটি বৃহৎ কথাকে অবলম্বন করে প্রাকৃত ভাষায় রচিত একটি গ্রন্থ। বৃহৎ কথাকে অবলম্বন করে প্রাকৃত ভাষায় রচিত একটি গ্রন্থ হচ্ছে বড্ডকহা। এর রচয়িতার নাম কি তাহলে? রচয়িতা হচ্ছেন গুণাঢ্য, হচ্ছে এর রচয়িতা। চলো পরবর্তী প্রশ্ন। মহাভারতের পঞ্চম পর্বের নাম। মহাভারতের পঞ্চম পর্বের নাম। এই নামগুলো না মুখস্থ করার একটা খুব ভালো ট্রিক্স আছে, যারা পেড কোর্সে আছে তাদেরকে দিয়েছি। খুব ভালো একটা ট্রিক্স আছে, যা আদিতে সভা হয়েছিল এরকম বলে একটা বাংলায় ট্রিক্স আছে, কখনোই ভুলবে না সেটা। পরপর তোমার পর্বগুলো মনেই থাকবে। তাহলে মহাভারতের পঞ্চম পর্বের নাম কি আছে? সভা, ভীষ্ম, বিরাট এবং উদ্যোগ। তাহলে টোটাল যে পর্ব কতগুলি আছে মহাভারতে আমরা জানি 18টি পর্ব আছে। তো 18টি পর্বের মধ্যে পঞ্চম পর্ব কোনটি? তাহলে পঞ্চম পর্ব যদি প্রথম থেকে ধরি, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব। তাহলে পঞ্চমে কে যাচ্ছে? উদ্যোগ পর্ব। তাহলে আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব। তারপরে দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌৎসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। এই টোটাল হচ্ছে 18টা পর্ব মহাভারতে। পরবর্তী প্রশ্নে আসো। রামায়ণ অবলম্বনে রচিত কালিদাসের রচনা। রামায়ণ অবলম্বনে রচিত কালিদাসের রচনা। এটা একদম সহজ প্রশ্ন। মেঘদূত, বিক্রমোর্বশীয়ম, রঘুবংশম সবকটি। রামায়ণ অবলম্বন করে কি রচনা করেছে? রামায়ণ অবলম্বন করে তিনি রচনা করেছেন রঘুবংশম। দেখো এখানে উপরে মেঘদূত আর বিক্রমোর্বশীয়ম যে দুটো নাটক আছে, যে দুটো, একটা গীতিকাব্য, খণ্ডকাব্য, আর একটা হচ্ছে নাটক, এ দুটোতে রামায়ণের সামান্য প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু সামান্য প্রভাব লক্ষ্য করা গেলেও মূল বেস যদি আমরা বলতে চাই, মূল বেস কিন্তু রামায়ণ হচ্ছে অবলম্বনে কালিদাসের রচিত হচ্ছে রঘুবংশ। ওকে, নেক্সট আসো। কুরু পাণ্ডবের দ্রুত ক্রিয়া মহাভারতের কোন পর্বে বর্ণিত? কুরু আর পাণ্ডবদের দ্রুত ক্রিয়া মহাভারতের কোন পর্বে বর্ণিত? অপশন এখানে কি দিচ্ছে দেখো, বনপর্ব, সভাপর্ব, বিরাট পর্ব, কোনোটি নয়। বনপর্ব, সভাপর্ব, বিরাট পর্ব, কোনোটি নয়। কি অ্যান্সার হবে এখানে? কুরু পাণ্ডবদের দ্রুত ক্রিয়া মহাভারতের কোন পর্বে বর্ণিত? কুরু পাণ্ডব। এটা সভা পর্বে বর্ণিত, কারণ সভা পর্বে কি হয়েছিল? সভা পর্বে হচ্ছে তারা পাশা খেলা করছে, আর দুধ ক্রিয়া মানে কি? পাশা খেলা। আর এই পাশা খেলার সঙ্গে সঙ্গে তারা এই সভা পর্বে দ্রৌপদীর যে বস্ত্রহরণের যে বিষয়টা, সেটাও এর মধ্যে চলে আসে। ওকে, এর পরের প্রশ্নে আসো। কপ্পুর মঞ্জরি। কপ্পুর মঞ্জরি কি জাতীয় রচনা? মাথায় একটা রেপ হবে, রেপটা দিয়ে নিও তোমরা, টাইপিং মিস্টেক হয়ে গেছে। কপ্পুর মঞ্জরি কি জাতীয় রচনা? কপ্পুর মঞ্জরি বলছে ব্যয়ক, অষ্টক, ষট্টক না ত্রটক? কপ্পুর মঞ্জরি, কপ্পুর মঞ্জরি কি জাতীয় রচনা? ব্যয়ক, অষ্টক, ষট্টক না ত্রটক? এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃত ভাষায় রচিত একটি উপরূপক বলতে পারো। কপ্পুর মঞ্জরি হচ্ছে একটি উপরূপক, ষট্টক শ্রেণীর উপরূপক। তাহলে কি জাতীয় রচনা? ষট্টক শ্রেণীর উপরূপক হচ্ছে কপ্পুর মঞ্জরি। ওকে, পরের প্রশ্নে আসো। পদ্যে রচিত একটি কথা কাব্য। পদ্যে রচিত, সম্পূর্ণ পদ্যে রচিত, ঠিক আছে? যেমন এখানে আছে পঞ্চতন্ত্র, শুক সপ্ততি কথা, হিতোপদেশ, কথা সরিৎসাগর। আমরা যদি কিছু দেখি যে পঞ্চতন্ত্র গদ্যে রচিত, শুক সপ্ততি কথা গদ্যে রচিত, আর হিতোপদেশ গদ্যে রচিত। এরপরে কথা সরিৎসাগর, কথা সরিৎসাগর হচ্ছে 24,000 শ্লোকযুক্ত আছে, ঠিক আছে? এটা শ্লোকে রচিত। কথা সরিৎসাগর হচ্ছে 24,000 শ্লোকে রচিত, তাই এটা কথা কাব্য, পদ্যে রচিত। শ্লোক মিন্স পদ্য। এরপরে চম্পু কথার অর্থ কি? গদ্যকাব্য, পদ্যকাব্য, মিশ্র কাব্য, সবকটি চম্পু। তাহলে চম্পু আমরা নর্মালি কি জানি যে গদ্য পদ্যময়ী কাচির চম্পু। গদ্য আর পদ্য যা যুক্ত হবে সেটা হবে কি? চম্পু। তাহলে এখানে আমরা বলতে পারি যে মিশ্র গদ্য এবং পদ্যের মিশ্রিত আমরা কি বলতে পারি? মিশ্র হচ্ছে চম্পু কাব্য। একটুখানে ধরো,
চলো আমরা পরের প্রশ্নে যাই। এখানে পরের প্রশ্ন কি আছে, যে মনুর মতে দুর্গ কয় প্রকার? মনুর মতে দুর্গ কয় প্রকার, তাই তো? চলো, 6টি, 5টি, 7টি, 4টি অপশন দেওয়া আছে, কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে? যে মনুর মতে দুর্গ কয় প্রকার, এখানে অ্যান্সার হবে 6 প্রকার। মনুর মতে দুর্গ হচ্ছে 6 প্রকার। তাহলে 6 প্রকার কি কি? দেখো, ধর্ণদুর্গ, মহিদুর্গ, অবদুর্গ, বাক্সদুর্গ, নির্দুর্গ, গিরিদুর্গ। এবার সব থেকে শ্রেষ্ঠ কোন দুর্গ যদি আমরা বলা হয়, সব থেকে শ্রেষ্ঠ হবে গিরিদুর্গ। ঠিক আছে, তাহলে ধর্ণদুর্গ, মহিদুর্গ, অপদুর্গ, বাক্সদুর্গ, নৃদুর্গ আর গিরিদুর্গ। পরের প্রশ্নে আসো, যে অর্থশাস্ত্র অনুসারে আহ্নিক শিখির লক্ষণ। অর্থশাস্ত্র অনুসারে আহ্নিক শিখির লক্ষণগুলো কি কি? এটা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে প্রশ্ন। যে আহ্নিক শিখির মধ্যে কার কার কথা বলা হয়েছে? যে সাংখ্য যোগ 4 ভাগ চেদ আহ্নিক শিখি 1। এটা কি, এটা অ্যান্সার হবে কি? দেখো তোমরা নিজেরা আলোচনা করে দেখো। তারপরে আছে ন্যায় যোগ লোকায়ত চেদ আহ্নিক শিখি, সাংখ্য যোগ লোকায়ত চেদ আহ্নিক শিখি, সাংখ্য যোগ লোকায়ত চেদ আহ্নিক শিখি। এখানে সঠিক অ্যান্সার কি হবে? যে অর্থশাস্ত্র অনুসারে আহ্নিক শিখির লক্ষণ কি হবে? এখানে অর্থশাস্ত্র অনুসারে আহ্নিক শিখির লক্ষণ কি হবে? তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? অর্থশাস্ত্র অনুসারে আহ্নিক শিখির লক্ষণ হবে ন্যায় যোগ লোকায়ত চেদ আহ্নিক শিখি। ওকে, এটি এখানে সঠিক অ্যান্সার হবে। এটি হবে না সাংখ্য যোগ লোকায়তং চেদ আহ্নিক শিখি? এখানে সি অ্যান্সার হবে, নট ন্যায়, সাংখ্য যোগ লোকায়তং চেদ আহ্নিক শিখি। ওকে, 20 দাগ, 20 দাগের আমরা অ্যান্সার কি দেখলাম? 20 দাগের অ্যান্সার হবে সি। ওকে, নেক্সট আসো, অনসূয়াকে অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন কোন অঙ্কে দেখা যায়? অনসূয়া, এটা অভিজ্ঞান শকুন্তলমের মূল নায়িকাকে শকুন্তলা, তার দুজন সখী ছিল, একজন অনসূয়া, একজন প্রিয়ঙ্কদা। তাহলে এই অনসূয়া অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্কে আমরা দেখতে পাই অনসূয়াকে? এখানে অ্যান্সার কি হবে? দেখো, এখানে অপশন দিয়েছে তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, প্রথম অঙ্ক আর কোনোটি নয়। ঠিক আছে, দেখো অনসূয়া চরিত্রটা আমরা যদি দেখি, আমরা অনেকগুলো অঙ্কতেই দেখতে পাবো। যেমন প্রথম অঙ্কে আছে, তৃতীয় অঙ্কে আছে, চতুর্থ অঙ্কে আছে। ঠিক আছে, 3টে জায়গাতেই আছে। তাহলে এখানে কোনোটি নয় অ্যান্সারটাই সঠিক হবে, কারণ যে কোনো একটাতে মেনশন করলে যে কোনো একটা হয়ে যাবে। পরের প্রশ্নে আসো, বাসব দত্তা কার রচনা? সুবন্ধু, হেমেন্দ্র, ভাস না চন্দ্রগৌমী? বাসব দত্তা কার রচনা? এটি তো একটি গদ্য কাব্য। বাসব দত্তা একটি গদ্য কাব্য। এটা রচনা কি? এটা রচনা হচ্ছে সুবন্ধুর রচনা। বাসব দত্তা কার রচনা? সুবন্ধুর রচনা, একটি গদ্য কাব্য। এরপরে ভাসের আমরা স্বপ্ন বাসব দত্তম জানি। পরের প্রশ্ন, ভাস প্রণীত একাঙ্ক নাটক নয়, মানে এক অঙ্কের নাটক নয় কোনটি? ঠিক আছে, টোটাল দোদ বাক্য এখানে 1 অঙ্ক, দ্রুত ঘটকপচ 1 অঙ্ক, কর্ণভার 1 অঙ্ক, পঞ্চরাত্র এটি হচ্ছে 3টি অঙ্ক বিশিষ্ট একটি নাটক। একাঙ্ক নাটক নয়, তবে 3টি অঙ্ক বিশিষ্ট নাটক। এরপরে আসো 24 দাগের প্রশ্ন, বলছে বার্তা কি? বার্তা কি? অপশন দিচ্ছে শিল্প, চাকুরি, গোপালন, কোনোটি নয়। তাহলে বার্তা কি হবে? এখানে অ্যান্সার হবে গোপালন, কারণ বার্তার মধ্যে আমরা কি পাই? অর্থশাস্ত্রের মধ্যে এটা আমরা পাই যে বার্তা হচ্ছে কৃষি, পশুপালন আর বাণিজ্য। কৃষি, পশুপালন আর হচ্ছে বাণিজ্য, এটাই হচ্ছে বার্তা। তাহলে পশুপালনের মধ্যে গোপালন চলে আসে অটোমেটিক্যালি। পরের প্রশ্ন, মনুর মতে রাজার গুণ কয় প্রকার? মনুর মতে রাজার গুণ কয় প্রকার? 4টি, 6টি,
5টি না 3টি? মনুর মতে রাজার গুণ কয় প্রকার? দেখো, রাজার গুণ এখানে অ্যান্সার হবে 6টি। কেন 6টি অ্যান্সার হবে যে রাজার গুণ 6টি? কারণ রাজার যে ষাড়গুণ্যের বিষয় আমরা পড়ি তার মধ্যে কি কি পাই? সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব, সংশ্রয়। এই যে 6টা বিষয় আছে, 6টা কার বিষয়? রাজার গুণের বিষয়। সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব আর সংশ্রয়। ওকে, পরের প্রশ্নে আসো। স্ত্রী নাম শিক্ষিত, স্ত্রী নাম শিক্ষিত, তারপরে ড্যাশ। উক্তিটি কার প্রতি? দুষ্যন্তের প্রতি, গোমতী, গোমতী, সাঙ্গরা, কোনোটি নয়। কি হবে এখানে অ্যান্সার? আমরা যদি অভিজ্ঞান শকুন্তলম নাটকটাকে ভালো করে পড়ি তাহলে তার পঞ্চম অঙ্ক যেটা, তার পঞ্চম অঙ্কে আমরা কি পাবো? যে দুষ্যন্ত গৌতমীর প্রতি এই কথাটা বলছে। ঠিক আছে, তাহলে কে বলছে? দুষ্যন্ত বলছে। কার প্রতি বলছে? গোমতীর প্রতি বলছে। তাহলে এই উক্তিটি কার প্রতি? কে করেছে বলেন, কার প্রতি বলেছে? গৌতমী হবে। গৌতমী তো এখানে অ্যান্সারে নেই, তাহলে কোনোটি নয় অ্যান্সার হবে এখানে। এরপরে 27 দাগ দেখো, বলছে বা পরিতোষাৎ, বা পরিতোষাৎ বিদুষাং ন সাধু মন্যে প্রয়োগ বিজ্ঞানম। এটা পুরোটা লাইন। বলছে এই শ্লোকটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের কি? নান্দির অন্তে মানে নান্দির শেষে উক্ত হয়েছে, প্রস্তাবনার অংশ, মূল অঙ্কে অনুপস্থিত, না সবকটি? ঠিক আছে, নান্দির অন্তে উক্ত হয়েছে, প্রস্তাবনার অংশ, মূল অঙ্কে অনুপস্থিত, সবকটি। দেখো এখানে একটু ভেবে চিন্তে অ্যান্সার করবে এটাকে। এখানে অ্যান্সার কি হবে? ডি এখানে অ্যান্সার হবে। কেন হবে দেখো, নান্দির অন্তে মানে নান্দির শেষ কি? প্রস্তাবনা শুরু হচ্ছে, তাহলে প্রস্তাবনায় আছে, এটা প্রস্তাবনার অংশ, এটা মিলে গেল। এবার মূল অঙ্কে অনুপস্থিত, মূল অঙ্কে তো প্রস্তাবনা থাকতে পারে না। ঠিক আছে, প্রস্তাবনা আগে হয় তারপরে মূল অঙ্ক শুরু হয়, তাহলে সবকটি অ্যান্সার হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে সঠিকভাবে বিসন্ধিকৃত বাক্যটি চয়ন করুন। এর মধ্যে কোনটি বিসন্ধিকৃত বাক্য? সঠিকভাবে সন্ধি ভাঙা হয়েছে এমন কোন বাক্য এখানে হবে? ঠিক আছে, দেখো এখানে অ্যান্সারটাই বলে দিচ্ছি, যে তপ ষট ভাগম অক্ষয়ম দদতি আরণ্যকা হি ন। এখানে সঠিকভাবে তপ ভাঙা হয়েছে। ঠিক আছে, দেখো যদি আমরা বিদাগের সঙ্গে করি, বিয়ের ওখানে তপর পরে কি বিসর্গ দেওয়া দরকার ছিল, বিসর্গ হয়নি। তারপরে যদি আমরা সি দাগে দেখি, যে দদাতি আরণ্যকাহীন, এখানেও দদাতি হবে না, হবে কি দদতি হওয়া উচিত ছিল। এরপরে দদতি আরণ্যক, দেখো হস্যিকারের পরে এখানে সন্ধি হওয়ার বিষয় থাকে। সেজন্য এটা হবে না, প্রথমটা এখানে সঠিক হবে, তপ ষটভাগম অক্ষরিয়াম দদতি আরণ্যকা হি ন। চলো এর পরের প্রশ্ন, যে কতি প্লাস তৃতীয়া, কতি প্লাস তৃতীয়া কি হবে? কতি শব্দের তৃতীয়াতে কি হবে? অপশন বলছে কতি ভি কত্যই, কতি না কতিয়া। কতি শব্দের আমরা যদি তৃতীয়া দেখি তাহলে কি অ্যান্সার হবে? কতি শব্দ হচ্ছে নিত্য বহুবচনান্ত শব্দ, এখানে অ্যান্সার হবে কি কতিভি। ওকে, নেক্সট আসো, স্থা ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন। স্থা ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন। তাহলে লিট লকার কোথায় ব্যবহার করা হয়? বেদে ব্যবহার করা হয়। তাহলে স্থা ধাতুর লিট অপশন বলছে তষ্ঠৌ, স্থাতৌ, তিষ্ঠৌ, স্তস্থ। অ্যান্সার কি হবে এখানে? স্তস্থ এখানে অ্যান্সার হবে। পরে আসো স্থাতুম ইচ্ছাম, স্থাতুম ইচ্ছাম।
কি অ্যান্সার হবে এখানে? স্থাতুম ইচ্ছাম। একত্রিশ দাগের প্রশ্ন, অপশনগুলো দেখো, তিষ্ঠা সেমু, তিষ্ঠা সতী, তিষ্ঠা সাম, আর বলছে কোনোটি নয়। এখানে অ্যান্সার কি হবে? এখানে কোনোটি এখানে অ্যান্সার হবে না। স্থাতুম ইচ্ছামতে, স্থাতুম ইচ্ছামতে কোনোটি অ্যান্সার হবে না। ঠিক আছে, এখানে মূল ধাতু কি আছে? স্থা ধাতু আছে, তার সাথে সন প্রত্যয় যোগ হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে স্থা ধাতু লট মশ করে তিষ্ঠা সাম হয়, কিন্তু এখানে হবে না। ঠিক আছে, নেক্সট আসো। পরের প্রশ্ন বলছে পঞ্চঘৈষু। এখানে কি অ্যান্সার হবে? পঞ্চঘৈষু। দেখো, যখন সুবিভক্তি যোগ হয় তখন কি আসে? বিসর্গ আসে। তাই এখানে প্রথমটা অ্যান্সার হবে। সরি, পচ ঘৈষু হলে কি হবে? পচ ঘৈষু পাকহ, নট পঞ্চ, পচ। পচ ঘৈষু হলে কি হবে? পাকহ। পরে বৃদ্ধ প্লাস ইষ্ঠন, বৃদ্ধ প্লাস ইষ্ঠন। বৃদ্ধ প্লাস ইষ্ঠন আমরা কি জানি সকলে? দুটো হয়, একটা জ্যেষ্ঠ, আর না হলে বশিষ্ঠ। তাহলে এখানে জ্যেষ্ঠ মধ্যনস্বয় ঠয় হওয়া উচিত ছিল, বশিষ্ঠ ব মধ্যনস্বয় রে বসি মধ্যনস্বয় ঠয় হওয়া উচিত ছিল। এখানে কি হবে না? এগুলো ভুল আছে, তাহলে কোনোটি নয় অ্যান্সার হবে বৃদ্ধ প্লাস ইষ্ঠন। এরপরে শন, স্ত্রীলিঙ্গে কি হবে? শন। শন স্ত্রীলিঙ্গে কি হবে? শুনি। ওকে, তাহলে শুনা আছে, শুনি আছে, শুনে আছে, সোয়ানা আছে, তাহলে শন হবে শুনি। পরের প্রশ্নে আসুন, যে পশ্বতী মেয়ে হনুমতা প্রভৃত শিশু, এই যে রেখাঙ্কিত পদ কোথায় আছে? মেয়ে পদে যে রেখাঙ্কিত করা আছে, বলছে রেখাঙ্কিত পদে বিভক্তি বিধায়ক সূত্র কি? যে পশ্যতি অপি, পশ্যত অপি তে হনুমতা ও হৃত শিশু, এখানে রেখাঙ্কিত পদে বিভক্তি বিধায়ক সূত্র কি আছে? তাহলে অপশন এখানে বলছে ষষ্ঠী শেষে কৃত্যানাং কর্তরি বা ষষ্ঠী জানাদরে কর্তৃকর্মণ কৃতি। কি হবে এখানে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে ষষ্ঠী জানাদরে। কেন বলা হচ্ছে পশ্যত অপি মেয়ে হনুমতা অপহৃত শিশু? এখানে যে শিশুটা, শিশুটা কি অপহৃত হচ্ছে, চুরি হচ্ছে। চুরি হচ্ছে মানে এখানে অনাদার বোঝাচ্ছে, আর অনাদার বোঝানোর জন্য আমরা কি জানি? ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। তাহলে মেয়ে যে পদটা, এটা কি মমর বিকল্প পদ, অনাদার অর্থ বোঝালে ষষ্ঠী বিভক্তি হয়, আমরা জানি মোটামুটি যে ষষ্ঠী চানাদারের সূত্রানুসারে। ওকে, নেক্সট পরের সূত্র দেখ, পরের প্রশ্ন দেখো 36 বলছে নৈ অর্থ্যা ষট, নৈ অর্থা ষট কোন অর্থটি সম্পর্কিত নয়? নৈ অর্থা ষট টোটাল এখানে আমরা 6টা অর্থ পাই। একটা হচ্ছে সাদৃশ্য অভাব, ভিন্নার্থক, অল্পার্থক, অপ্রাশস্ত্যার্থ আর বিরোধার্থ। তাহলে 6টা অর্থ কি কি? একটা হচ্ছে সাদৃশ্য, একটা হচ্ছে অভাব, ভিন্ন অর্থ, অল্প অর্থ, অপ্রাশস্ত অর্থ, আর হচ্ছে বিরোধ অর্থ। ওকে, তাহলে এখানে অপশন কি দিচ্ছে? অল্প অর্থ, অভাব অর্থ, সাদৃশ্য অর্থ, অনর্থ অর্থ। বলছে কোন অর্থটি সম্পর্কিত নয়? তাহলে অল্প অর্থ আমরা পাই, অভাব পাই, সাদৃশ্য পাই, পাই না কাকে? অনর্থকে পাই না। ওকে, নেক্সট আসো, বিদ্যা রত্নম কোন সমাস? বিদ্যা রত্নম কোন সমাস? বিদ্যা এব রত্নম। অপশন বলছে কর্মধারায় তৃতীয় তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। বিদ্যা রত্নম কোন সমাস? বিদ্যা এব রত্নম যদি হয় তাহলে হয়ে যাবে কর্মধারায় সমাস। ওকে, নর্মালি কোন কর্মধারায় হয়? এব যোগ হলে রূপক কর্মধারায় হয়। এরপরে সমবি ব্যহার, সমবি ব্যহার, এখানে এটাকে ভাঙতে হবে, ভেঙে বের করতে হবে। কি আছে? সম অভি বি আহার, সম অভি বি আহার, সম অভি বিয়া আহার, সম অভি বিয়া আহার। কোনটি এখানে সঠিক হবে? সম্পূর্বক, অভিপূর্বক, বিপূর্বক আহার। বি এখানে আনসার হবে 38 এর বি। মূল শব্দ কি? আহার। সন্ধি হচ্ছে কার সাথে? সম অভি আর বি উপসর্গের সঙ্গে এখানে সন্ধি হয়ে সামবি
ব্যাহার, সমভি ব্যাহার তৈরি হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো 39 প্রশ্ন আমরা দেখি যে কি আছে। 39 প্রশ্ন বলছে অস ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন। অপশান দিচ্ছে অস ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন। অপশান কি আছে? অশান, আসন, আসর আর অশান। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে তোমাদের আসন। কেন আসনের এখানে অ্যান্সার হবে? দেখো টোটাল আমরা রূপ পাচ্ছি কি? তিনটে। অস ধাতুর তিনটে রূপ। কোথায়? লং প্রথম পুরুষ বহুবচনে, মানে প্রথম পুরুষের বহুবচনে আমরা তিনটে পাচ্ছি। কি কি আছে প্রথম পুরুষের ক্ষেত্রে? যে আসি, দাস্তাম, আসন, তাই তো। এবার আসন যেটা দুটো আছে এখানে, একটা দন্তন্বয় হসন দিয়ে একটা দন্তন্বয় হসন আছে। তাই যেটা দন্তন্বয় হসন আছে সেটাই অ্যান্সার হবে, যেটা অনলি দন্তন্বয় সেটা অ্যান্সার হবে না। ওকে, নেক্সট আসো। এতৎ শব্দ তার স্ত্রীলিঙ্গে ষষ্ঠীর বহুবচন কি হবে? 40 দাগের প্রশ্ন দেখো। এতৎ শব্দ তার স্ত্রীলিঙ্গে ষষ্ঠীর বহুবচনের রূপ কি হবে? অপশান বলছে এতাসাম, এতাসাম, এতেসাম, এতেসাম। এখানে বানানের ভুল আছে, ঠিক আছে, দেখে অ্যান্সার করবে। তাহলে এতৎ শব্দ ষষ্ঠীর বহুবচনের রূপ কি হবে? এতৎ শব্দ এখানে অ্যান্সার হবে কি? এতাসাম। এই শব্দগুলো ভালো করে পড়বে, যদি খুঁজে না পাও আমাকে বলবে, আমি খুঁজে দেবো, ঠিক আছে। এতৎ শব্দ পড়বে, এতাসাম অ্যান্সার হয়। ওকে, নেক্সট আসো। দৃশ ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত? ধাতু কি? ধাতুর কথা বলা হচ্ছে দৃশ। দৃশ ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হলে ধাতুটির পদ পরিবর্তন হয়? ধাতু কি? দৃশ। তার সঙ্গে কোন প্রত্যয় যোগ হওয়ার কথা বলছে? হলে ধাতুটির যে পদ সেই পদটা পরিবর্তন হবে। বলছে শন, ক্যাং, তারপরে জন বা নমুল। ধাতুটির পদ পরিবর্তন হবে, দৃশ ধাতুর সঙ্গে কোনটা যোগ করতে হবে? এখানে পদ মিন্স বলা হচ্ছে যে দৃশ ধাতু নর্মালি আমরা কেমন জানি? পরস্মৈ পদী। তার থেকে আত্মনেপদীতে পদীতে রূপান্তরিত হবে। ধাতুটির পদ পরিবর্তন মানে যে ধাতুটা পরস্মৈ পদীতে আছে সেটা আত্মনেপদীতে পদীতে হবে, কোনটা আত্মনেপদীতে পদীতে আছে সেটা পরস্মৈ পদীতে হবে, যেটা হয়তো উভয় পদীতে আছে সেটা শুধুমাত্র পরস্মৈ পদীতে ব্যবহার হচ্ছে। ওকে, এখানে অ্যান্সার কি হবে? যদি আমরা সন প্রত্যয় যুক্ত করি। কোন প্রত্যয়? যদি আমরা সন প্রত্যয় যুক্ত করি, কোন সূত্রে দ্বারা সন প্রত্যয় যোগ করব? যেমন তোমরা সূত্র পাবে পাণিনীয় সূত্রে, যে গ্যা শ্রু স্মৃ দৃশাং শন। গ্যা শ্রু স্মৃ দৃশাং শন, এই যে সূত্র, এই সূত্র দ্বারা যখন আমরা সন প্রত্যয় যোগ করব তখন পরস্মৈ পদী থেকে এটা আত্মনেপদীতে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, এর পরের প্রশ্নে আসো। 42 বলছে পাঠায় গচ্ছতি ছাত্র। পাঠায় গচ্ছতি ছাত্র কি হবে এখানে অ্যান্সার? পাঠায় গচ্ছতি ছাত্র, পাঠায় গচ্ছতি ছাত্র। অপশান বলছে কর্মে চতুর্থী, সম্প্রদানে চতুর্থী, তুমর্থে চতুর্থী আর তুমর্থে সম্প্রদানে চতুর্থী। যে পাঠায় গচ্ছতি ছাত্র, এখানে সঠিক কি হবে? পাঠায় গচ্ছতি ছাত্র কোন কারক হবে এখানে? দেখো তুমর্থে চতুর্থী হবে। পাঠায় পদে অলরেডি আমরা দেখতে পাচ্ছি চতুর্থী আছে, ঠিক আছে। আর যখন আমরা বলি যে তুমুন প্রত্যয় যোগে চতুর্থী আসে, তখন সেখানে কি হয়? তখন সেখানে পঠিতুম হওয়া উচিত ছিল, এখানে পঠিতুমের জায়গায় হয়েছে কি? পাঠায় হয়েছে। সূত্রটা কি? যে তুমত্ব আচ্ছ ভাববচনাৎ। এটা কিন্তু বিভক্তির সূত্র, ঠিক আছে। চতুর্থী বিভক্তি হয়, কখনো কিন্তু এটা কারকের সূত্র নয়। এটা কারকের সূত্র নয়, এটা বিভক্তির সূত্র। তোমরা যখন কারক বিভক্তি পড়বে, কোনটা কারকের সূত্র কোনটা বিভক্তির সূত্র দুটো সেপারেট করেই তারপরে কিন্তু পড়বে, এতে কি হবে? তোমাদের সুবিধা হবে। নেক্সট পরের প্রশ্নে আসো। 43 বলছে নদী তটাৎ পশ্যন্তি জনা। নদী তটাৎ পশ্যন্তি জনা কোন কারকে কোন বিভক্তি? মানে এখানে আন্ডারলাইন করা যেটা আছে সেখানে কোন বিভক্তি হবে সেটা একটু জানতে হবে। তো কি বলছে? নদীর তটাৎ পশ্যন্তি জনা, কি হবে এখানে অ্যান্সার? অপশন বলছে অপাদানে পঞ্চমী, অধিকরণে পঞ্চমী, করণে পঞ্চমী, ল্যাবলোকে কর্মণ্যধিকরণে চ পঞ্চমী। এখানে অ্যান্সার কি হবে? নদী তটাৎ
দেখো এখানে হবে কি, এখানে হবে অধিকরণে পঞ্চমী, কিন্তু যদি বলি সূত্র কি হবে, সূত্র হবে ল্যাবলোপে কর্মণ্যধিকরণে চ। ঠিক আছে, ল্যাবলোপে কর্ম এবং অধিকরণ, আমরা এই সূত্রটা পাই যে ল্যাবলোপে কর্মণ্যধিকরণে চ, তাহলে ল্যাব যে প্রত্যয় তার লোপ হচ্ছে কোথায় কোথায় হচ্ছে, কর্ম আর অধিকরণ। তাহলে এখানে যদি নদীর তটাৎ এই পদটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, নদীর তটে উপবিশ্ব। তাহলে নদীর তটে মানে কি, অধিকরণে। তাহলে অধিকরণের জায়গায় কি হচ্ছে, পঞ্চমী হচ্ছে, এটা কর্ম তো বোঝাচ্ছে না, তাহলে সেই জন্য এখানে অধিকরণে পঞ্চমী করা হয়েছে। তাহলে ল্যাব লোপে অধিকরণে পঞ্চমী এখানে হবে। তাহলে নদী তটে উপবিশ্ব কি হবে, নদী তটাৎ থেকে হয়ে যাচ্ছে এখানে। ওকে, আর এটা অপাদান কারক হয় না। এরপরে আসো 44 নম্বর, সমানাধিকরণ তৎপুরুষের উদাহরণ। সমানাধিকরণ তৎপুরুষের উদাহরণ কি? অপশান বলছে নীলোৎপল, বাঘনিপুণ, তীর্থধ্বাঙ্ক আর কৃষ্ণশ্রিত। সমানাধিকরণ তৎপুরুষের উদাহরণ। দেখো আমরা যখন কর্মধারায় সমাস পড়ি, কর্মধারায় সমাসকে সমানাধিকরণ তৎপুরুষ বলা হয়, খেয়াল রাখবে এটা, কর্মধারায় সমাসকে সমানাধিকরণ তৎপুরুষ বলা হয়, ঠিক আছে। আর যখন বিভক্তি বিধায়ক যে তৎপুরুষগুলো যে থাকবে, যেমন প্রথম তৃতীয়া বিভক্তি, তৃতীয়া চতুর্থী পঞ্চমী, এরকম যেগুলো আসবে সেগুলো সমস্ত ব্যাধিকরণ তৎপুরুষের মধ্যে চলে যায়। এখানে অ্যান্সার কি হবে, নীলোৎপলম সমানাধিকরণ তৎপুরুষের উদাহরণের মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, এরপরে আসো দিক অম্বরং যস্তাসা। দিক অম্বরং যস্তাসা, অপশন বলছে দিগম্বরা, দিগম্বর, দিগম্বরী, কোনটি নয়। দীপ, দিক অম্বরং যস্তাসা, কোনটা অ্যান্সার হবে এখানে? এখানে ইপ প্রত্যয় যোগ হবে, দিক অম্বরং যস্তাসা, কারণ সা আছে যেহেতু, এর সাথে যস্ত্র সা থাকার জন্য এখানে ইপ যোগ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে, অ্যান্সার হবে দিগম্বরী। ইপ প্রত্যয় যোগ হলে দীর্ঘিকার হয় আমরা জানি, হবে কি দিগম্বরী। পরের শব্দটা দেখো, সহসা কৃতম। সহসা কৃতম কি হবে এখানে, সহসা কৃতম বলছে সহসাম, সাহসম, সাহসিকম, কোনটি নয়। তাহলে সহসা কৃতম কি হবে, সহসা কৃতম হবে সাহসম। এই সাহসম যে পদটা, এখানে সহস শব্দের সাথে অন প্রত্যয় যোগ হয়েছে, হয়ে সাহস তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে তার সঙ্গে ক্লিবলিঙ্গ শুটু যোগ করে সাহসম তৈরি হয়েছে। পরের প্রশ্নে আসো, কোন অর্থটি সঠিক? অপশন বলছে যোগী মুক্ত উত্তিষ্ঠতি, পিপাসার্থ উদন্নতি, প্রথিকো স্নানার্থম উদন্নতি, কোনটি নয়। কোনটি এখানে সঠিক হবে? তাহলে এখানে অ্যান্সার কি হবে, যে উদকম পাতুম ইচ্ছতি, আমরা কি জানি, উদকম পাতুম ইচ্ছতি উদন্নতি। তাহলে পিপাসার্থ মানে যে পানের জন্য বা পিপাসার জন্য জল চায়, ঠিক আছে। তাহলে এখানে বি এখানে সঠিক অ্যান্সার হবে। ওকে, উদকিয়তি, যে পথিক স্নানার্থম, স্নানার্থম হলে কি হবে, উদকিয়তি হবে পরেরটা, তাই সি এখানে হবে না। এরপরে আসো প্রভৃতি অব্যয় পদের অর্থ। প্রভৃতি অব্যয় পদের অর্থ কি? প্রভৃতি অব্যয় পদের অর্থ, প্রভৃতির অর্থ হচ্ছে, এখানে অপশান দিচ্ছে সব, থেকে, পর্যন্ত, চেয়ে। এখানে অ্যান্সার কি হবে, প্রভৃতির অর্থ হচ্ছে থেকে হবে। ওকে, প্রভৃতি অব্যয় পদের অর্থ হচ্ছে থেকে। পরের প্রশ্নে আসো, জিজিসু। জিজিসু, এই জিজিসু, জিজিসু যে পদ, এখানে কি হয়েছে, মানে এটাকে ভাঙতে হবে, জিজিসু পদটাকে ভাঙতে হবে। দেখো পরে বিসর্গ আছে, বিসর্গ আছে মানে আমাদের, আমরা নর্মালি বুঝতে পারবো যে এখানে সুযোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে যে দুটোর সঙ্গে সুযোগ নেই, তাহলে সে দুটো এখানে সঠিক অ্যান্সার হবে না, সে দুটো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। দুটোকে মাইনাস করে দাও, এ আর সি এখানে সঠিক অ্যান্সার হবে না। তাহলে বি আর সি এর মধ্যে একটা হবে, বি আর ডি এর মধ্যে একটা আনসার হবে, সরি বি আর ডি এর মধ্যে আনসার হবে। তাহলে কি হবে, তাহলে জিজিসু জ্ঞান হয়, তাহলে জি সব ধাতুটা হচ্ছে এখানে জি শব্দের সঙ্গে সন, জি সন উ সু, এটা সনন্তের মধ্যে আসছে সন। ওকে,
50 নম্বর প্রশ্নে দেখো, বলছে গ্রন্থাগারে বহুনি গ্রন্থানি দৃশ্যন্তে। এখানে কতগুলি প্রমাদপূর্ণ পদ আছে? গ্রন্থাগারে বহুনি গ্রন্থানি দৃশ্যন্তে। দেখো গ্রন্থ শব্দ নর্মালি কেমন? পুংলিঙ্গ শব্দ, আর বহু শব্দর কি বিশেষণ। তাহলে এখানে দুটো চেঞ্জ হবে, যে বহব গ্রন্থা হলে এখানে ঠিক হয়ে যেত। এখানে দুটো ভুল আছে। পরবর্তীতে আসো, যে রামশ্চ লক্ষ্মণশ্চ সীতাচ, রামশ্চ লক্ষ্মণশ্চ সীতাচ, এখানে কি হবে? রামশ্চ লক্ষ্মণশ্চ সীতাচ, এখানে হবে রাম লক্ষ্মণ সীতা। একদম প্রথমটা সঠিক অ্যান্সার হবে, যে রাম লক্ষ্মণ সীতা। তাহলে রাম লক্ষ্মণ সীতয়া, রাম লক্ষ্মণ সীতে, রাম লক্ষ্মণ সীত, কোনোটাই এখানে অ্যান্সার হবে না। অ্যান্সার হবে রাম লক্ষ্মণ সীতা, এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট আসো, ধনবান। বলছে বৈকল্প রূপটি লিখুন। ধনবান, ধনবানের বৈকল্প রূপটি কি হবে? বলছে ধনবৎ, ধনী, ধনবতী, ধনবন্ত। তাহলে এখানে মূল শব্দ কি আসবে? ধনী, ধনীর শব্দ মূল, তার থেকে কি হচ্ছে? ধনবান, ঠিক আছে। তাহলে ধনবান যেটা, সেটা কোন প্রত্যয় যোগ করে তৈরি হচ্ছে? মতু প্রত্যয় যোগ করে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে ধনবান। এরপরে মতু প্রত্যয়ের বিকল্পে কি রূপ হয়? ইনি বিনি প্রত্যয় যোগ হয় মতু প্রত্যয়ের বিকল্পে। তাহলে মূল শব্দ কি ছিল? ধন। ধনের সাথে যদি আমি ইনি যোগ করি হয়ে যাবে ধনী, ন লোপ পেয়ে যাবে, তৈরি হয়ে যাবে ধনী। ওকে। এরপরে 53 নম্বর আসো, বলছে শব্দং করতি। শব্দং করতি কি হবে? অপশান বলছে শব্দায়, শব্দায়ন্তে, শব্দয়তি, শব্দতি, কোনোটি নয়। শব্দং করতি কি হবে? এখানে করতি এক বচন বলছে তো, তাহলে কি হবে? শব্দয়তি, শব্দায়ন্তে তো হবে না। শব্দং করতি, শব্দয়তি, শব্দায়ন্তে কি বহু বচনে আছে তো। তারপরে সঠিক সংস্কৃত অনুবাদ লেখো কোনটি? কোনটি হবে? এর মধ্যে বলছে ক্ষমা করো, বলছে ক্ষমাং করুস্মিয়, ক্ষমতাম, ক্ষমস্য, ক্ষম, কোনটি এখানে সঠিক হবে? ক্ষমা করো। এখানে হবে কি? ক্ষমস্য হবে, ক্ষমা করুন, এই ক্ষমা করো হয়ে যাবে ক্ষমস্য। আমাকে ক্ষমা করো। ওকে। এরপরে যদি বলে ক্ষমা করুন যদি হতো, তাহলে কি হতো? ক্ষম্যতাম হতো। এরপরে প্রশ্ন দেখো, বলছে সঠিক সংস্কৃত অনুবাদ কোনটি? বলছে এখন তুমি কোথায় যাও। বলছে কুত্র তং গচ্ছসি, তম অধুনা ক গচ্ছসি, অধুনা তং ক গচ্ছসি, সবকটি। যেখানে এখন তুমি কোথায় যাও, কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে? তাহলে কোথায় যাও, এখন তুমি কোথায় যাও, কি হবে এখানে অ্যান্সার? যে অধুনা তং ক, এখানে ক শব্দের অর্থ কি? মানে কোথায়, গচ্ছসি মানে যাও, এই তং এর জন্য তং গচ্ছসি তুমি যাও, ক মানে কোথায়, অধুনা মানে এখন, অধুনা তং ক গচ্ছসি, এখন তুমি কোথায় যাও, এটি এখানে সঠিক অ্যান্সার হবে। ওকে। তাহলে টোটাল আমরা 55টা প্রশ্ন আমরা এই সেট থেকে দেখলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা ভাবছো যে মক টেস্টগুলো বাই করবে, তাহলে নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে ওভারঅল 120টা সেটের মক টেস্ট আছে, তোমরা সেখান থেকে বাই করতে পারো। যে বাই অপশান সমস্ত কিছু দেওয়া আছে এবং যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং এই যে লাস্ট 1 মাস আছে, এই লাস্ট 1 মাস একদম পুরো ফুল রিভিশন ক্লাস আছে, কারণ আমাদের পুরো সিলেবাস শেষ হয়ে গেছে একবার করে। তোমরা যদি চাও রিভিশন ক্লাসে জয়েন করার জন্য, তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কথা বলতে পারো, ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে। আর তোমরা যদি কেউ ভাবো যে নেট নিয়ে পড়াশুনো করবে, তাহলে অলরেডি নেটের পেপার 1 প্লাস পেপার 2 বোথ ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা চাইলে জয়েন করতে পারো এবং ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তোমরা। চলো, আজকের ক্লাস এতটুকু, তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তত সময় পর্যন্ত ভালো করে প্রিপারেশন নাও, যাতে পরীক্ষায় 60র মধ্যে 60 পেতে পারো। ওকে।